দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও বাংলা বিষয়ের ওপর এই ভিডিওটি আমি আজকে ভিডিওটি করতে চলেছি। এবং যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী যারা বেশ কিছুটা পড়া শুরু করে দিয়েছে এবং যারা মাধ্যমিক পরীক্ষার্থী, বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তারা একটা ভিডিওতে সমস্ত কিছু বাংলা সাবজেক্টের উপর একটা বিষয়গুলোর গুরুত্বপূর্ণ আলোচনা পেতে চাইছো বা কিছু কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে, তারা জানতে চাইছো যে ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার কি হবে বা একটা ভিডিওতে সবটাই বুঝিয়ে দিতে চাইছো, তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং ভিডিও ক্লিক করে একটুখানি শুনে নাও, যদি শুনতে ভালো লাগে তাহলে ভিডিও কন্টিনিউ করো এবং শেষ অবধি দেখো। শেষ শেষ পর্যন্ত ভিডিওতে অনেকটাই গুরুত্বপূর্ণ আলোচনা করা থাকবে এবং ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন অ্যান্সারও বলা থাকবে। ঠিক আছে, আচ্ছা, সূচিপত্র অনুযায়ী বাংলার যে সিলেবাসটি তাতে যে গল্প এবং কবিতা আর নাটক আছে সেগুলো হচ্ছে জ্ঞানচক্ষু, অসুখী একজন, আয় আরো বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, হারিয়ে যাওয়া কালিকলম, বহুরূপী, অভিষেক, সিরাজদৌল্লা, প্রলয় উল্লাস, পথের দাবি, সিন্ধু তীরে অদল বদল, বাংলা ভাষায় বিজ্ঞান, অস্ত্রের বিরুদ্ধে গান, নদীর বিদ্রোহ। আমি প্রত্যেকটি টপিক সম্পর্কে সামান্য কিছু করে ধারণা এবং ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দেবো। এবং সেই প্রসঙ্গগুলি বিস্তারিত যদি জানতে চাও তাহলে মূল পর্বের যে ভিডিওগুলি আছে, যে প্রথম দিকের ভিডিও, সেইগুলো এই পম্পা স্টাডি সেন্টারে সার্চ করলে দেখতে পাবে। ঠিক আছে, আচ্ছা, প্রথমে আসি গল্প প্রসঙ্গে। যেটা হচ্ছে জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু গল্পের প্রধান যে কোশ্চেনগুলো আসে সেটা হচ্ছে জ্ঞানচক্ষু নামকরণের সার্থকতা বিচার করো আর তপনের চরিত্র বিশ্লেষণ করো। ঠিক আছে, এবং তপনের কিভাবে জ্ঞানচক্ষু উন্মিলিত হলো বা বোধোদয় হলো, জ্ঞানচক্ষু খুলে গেল সেই প্রসঙ্গে, এবং তপনের সিদ্ধান্ত যথার্থ হয়েছিল কিনা তার পরিপ্রেক্ষিতে আলোচনা করতে বলা হতে পারে। ঠিক আছে, আহ, আর আরেকটি বিষয় যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রথমে দেখে নিতে হবে টেস্ট পেপারে বা আগের বছরের কোশ্চেন আনসার দেখে নিতে হবে যে কোনগুলো এসে গেছে। যেগুলো এসে গেছে সেগুলো কিন্তু আর আসবে না, কারণ প্রিভিয়াস আরো আগের যদি অল্টারনেট ইয়ারের কোশ্চেন আসে, ঠিক আছে, সাধারণত অল্টারনেট ইয়ারের কোশ্চেন আসে কিন্তু রিপিটও হতে পারে। আচ্ছা, আগের বছরের কোশ্চেন গুলো কিন্তু দেখতে হবে কোনগুলো এসে গেছে, সেগুলো কিন্তু এবছর আর আসবে না। ঠিক আছে, আচ্ছা, জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা বিচার। অবশ্যই জ্ঞানচক্ষু গল্প মানে কথাটির মানে কি, এবং জ্ঞানচক্ষু মানে হচ্ছে বোধোদয় হওয়া। ঠিক আছে, জ্ঞানের মাধ্যমে বা যে কিছু যেটা মানুষ দেখছে, শুনছে, উপলব্ধি করছে, তার মাধ্যমে জীবনে যে অভিজ্ঞতা লাভ করে সেই অভিজ্ঞতাই তপনও লাভ করেছিল, এবং তার মাধ্যমে যে তপনের অভিজ্ঞতার মাধ্যমে তপন কি সিদ্ধান্ত নিল সেটাই মূল বিষয় গল্পে। ঠিক আছে, আচ্ছা, গল্পটা অবশ্যই যদি আমার ভিডিওগুলো দেখতে চাও, জ্ঞানচক্ষু সম্পর্কে ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নিও। ঠিক আছে, এই গেল জ্ঞানচক্ষু প্রসঙ্গে। এরপরে আসি অসুখী একজন। অসুখী একজনের প্রথম কথাটি হচ্ছে অসুখী কে। ঠিক আছে, কাকে আমরা অসুখী বলবো এই কবিতা অবলম্বনে, এবং আম, আম, যে অসুখী কাকে প্রতিনিধিত্ব করছে, সেই মেয়েটি কাকে প্রতিনিধিত্ব করছে, এবং অসুখী গল্পের নামকরণের সার্থকতা। দেখো, অসুখী তাকে বোঝায় যে নয় সুখী যে, সেই অসুখী। ঠিক আছে, উম, আর অসুখী মানে কবি, যিনি কবিতার কথক, তিনি তাকে যাকে ছেড়ে চলে যাচ্ছেন দরজায় দাঁড় করিয়ে রেখে, সেই অসুখী, কারণ সে বিরহ বেদনায় তার বছর অতিক্রান্ত করছে, সময় অতিক্রান্ত করছে। ঠিক আছে, এবং দেখা যাচ্ছে যে দুর্বিষহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যুদ্ধের ভয়াবহতা চারিদিকে সুস্পষ্ট আকারে ধরা পড়েছে এবং তার ধ্বংসলীলা অব্যাহত রয়েছে, এবং তা সত্ত্বেও সেই মেয়েটি অপেক্ষা করছে। দেখো, অনেকের মনে প্রশ্ন হতে পারে, মেয়েটি তো কি করে এত ভয়াবহ ধ্বংসলীলার পরে মেয়েটি জীবিত রইলো। মেয়েটি কিন্তু জীবিত থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু এখানে কবি বলতে চাইছেন যে অপেক্ষার কোনো অন্ত নেই। ঠিক আছে, অপেক্ষা চলতেই থাকে, সেটা হয়তো জেনারেশন বাই জেনারেশন চলতে থাকে। ঠিক আছে, ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা চলতেই থাকে, এই কথাটি বলতে চাইছেন। কবিতা সবসময় আকারে ইঙ্গিতে অনেক কিছু বোঝানো হয়, কবিতাতে ডিটেলিং থাকে না, বিস্তারিত থাকে না, বিস্তারিত ভাবে আমাদের বুঝে নিতে হয়।
ঠিক আছে। এই গেল অসুখী একজন। আচ্ছা, আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতার সম্পর্কে বলি। আয়ারও বেঁধে বেঁধে থাকি মানেই হচ্ছে আমরা জোটবদ্ধ থাকবো, আমরা ঐক্যবদ্ধ থাকবো, তাহলেই আমরা সমূহ বিপদকে মানে এড়িয়ে যেতে পারবো এবং তার সঙ্গে মোকাবিলাও করতে পারবো। ঠিক আছে, বিপদের সঙ্গে মোকাবিলা করতে গেলে আমাদের সম্মিলিত প্রয়াস প্রয়োজন, আমাদের ঐক্যবদ্ধ চেষ্টা প্রয়োজন। সেই জন্যই আমরা ঐক্যবদ্ধ থাকবো। ঠিক আছে, এবং ঐক্যবদ্ধ থাকার দরকার, কারণ প্রতি মুহূর্তে কোনো না কোনো সময় কিছু না কিছু সমস্যা বা বিপদ আমাদের সামনে এসেই যায় এবং জীবনে বেঁচে থাকতে গেলে সেই বিপদের সঙ্গে মোকাবিলা করতে হয়। ঠিক আছে, তাই আয়ারে বেঁধে বেঁধে থাকি কবিতায় যে মূল বিষয় হচ্ছে যে বলা হচ্ছে যে আমরা ঐক্যবদ্ধ থাকবো, জোটবদ্ধ থাকবো এবং সমস্ত বিপদকে আমরা মোকাবিলা করতে পারবো। ঠিক আছে, এবং মোকাবিলা করতে পারবো, সেই জন্যই কবি এখানে আয়ারও বেঁধে বেঁধে থাকি কথাটি বলেছেন। আয়ারও বেঁধে বেঁধে থাকের মাধ্যমে কবি সমাজ জীবনের, পরিবেশ জীবনের এবং সমগ্র পৃথিবীতে যে ধরনের পরিস্থিতি তৈরি হয় সমস্ত কিছুই বলেছেন। উদ্দেশ্য প্রণোদিত ভাবে মানুষ হত্যা লীলায় মেতে ওঠে, যুদ্ধের বাতাবহ তৈরি হয়। ঠিক আছে, এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মানুষকে বোঝায়। ঠিক আছে, এবং দেখা যাচ্ছে যে মানুষ যখন মানে পৃথিবী সম্পর্কে মানুষ বিভিন্ন রকম ধারণা পোষণ করে, সেই সমস্ত কিছু নিয়ে যে আমাদের পৃথিবীর সমাজ, এবং সেই প্রসঙ্গেই কবি কথা বলেছেন। ঠিক আছে, আচ্ছা, আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতার নামকরণ সার্থকতা আসতে পারে, কবিতার মূল বক্তব্য আসতে পারে, অন্তর্নিহিত অর্থ আসতে পারে। ঠিক আছে, এবং ছোট ছোট কথাগুলো তুলে কেন কবি আয়ারও বেঁধে বেঁধে থাকতে বলেছেন সে সম্পর্কে আসতে পারে। আচ্ছা, আফ্রিকা খুব ইম্পর্টেন্ট কবিতা এটি। আফ্রিকা কবিতা সম্পর্কে আফ্রিকার নামকরণ সার্থকতা অবশ্যই আসতে পারে। আফ্রিকা কবিতাটি হচ্ছে আফ্রিকাবাসীর উপর ঘটে যাওয়া একটা মানে যাকে বলে দুর্বিষহ অত্যাচারের প্রতিবাদ ধ্বনিত হয়েছে আফ্রিকা কবিতাটির মাধ্যমে। আফ্রিকা কবিতাটি যেমন প্রতিবাদীমূলক, সেরকমই সেটা হচ্ছে দিনকাল সময়ের পরিপ্রেক্ষিতে একটা সার্বজনীন চিরন্তন মানে কবিতা হয়ে উঠেছে। কারণ যেখানে যেখানে অন্যায়, যেখানে যেখানে অত্যাচার, যেখানে যেখানে মানুষের হিংসা মানে অমূলক হিংসার প্রকাশ দেখা যাচ্ছে, সেখানে কিন্তু ধ্বনিত হয় কবির বাণী এবং কবি কিন্তু সরব হয়ে ওঠেন, তীব্র প্রতিবাদ জানান তার কাব্য শক্তির মাধ্যমে। এবং আফ্রিকা কবিতাটি তারই একটি মূর্ত প্রকাশ বলা যেতে পারে। এবং আফ্রিকা কবিতাতে কবি যেমন আফ্রিকার জন্ম কথা বলেছেন, আফ্রিকার নিগৃহীত হওয়ার ঘটনা বলেছেন, আফ্রিকার কুরূপ দর্শনের জন্য তার নিজেকে নিজের যে দহন জ্বালা সেই কথা বলেছেন, সেইখানে নিজেকে নিজে অতিক্রম করার কথা বলেছেন। তার পাশাপাশি আফ্রিকাবাসীর ওপর ঘটে যাওয়া অন্যায় অত্যাচারের কথা বলেছেন এবং বিশ্ববাসী নিরুত্তর হয়ে থাকার কথা বলেছেন। আর প্রতিবাদ মানে তারা যে প্রতিবাদ করেনি তার জন্য ক্ষমা চাইতে বলেছেন আফ্রিকা মায়ের কাছে। ঠিক আছে, সমগ্র কবিতাটি খুব গুরুত্বপূর্ণ এবং কবিতাটির মূল বক্তব্য যদি জানতে চাও অবশ্যই আমার ভিডিও প্রথম দিকে দেয়াই আছে আফ্রিকা কবিতা সম্পর্কে বিস্তারিত, সেগুলো জেনে নিতে পারো। আফ্রিকা কবিতার নামকরণ সার্থকতা এবং কবিতার মূল অর্থ আসতেই পারে। এরপরে আসি হারিয়ে যাওয়া কালি কলম। হারিয়ে যাওয়া কালি কলম একটি প্রবন্ধ এবং হারিয়ে যাওয়া কালি কলমে প্রত্যেকটি যে অনুচ্ছেদ আছে অনুচ্ছেদগুলো নিয়ে এক একটা কোশ্চেন হতে পারে। ঠিক আছে, কলম কিভাবে সৃষ্টি হলো, কালি কিভাবে সৃষ্টি হলো, প্রাচীন যুগের কলম কেমন ছিল, কলম ঝর্ণা কলম কি করে এলো, কবি ছেলেবেলায় কলম নিয়ে কি কথা বলেছেন, সমস্ত কিছু নিয়ে এক একটা করে কোশ্চেন হতে পারে। ঠিক আছে, এই গেল হারিয়ে যাওয়া কালি কলম। বহুরূপী গল্প। বহুরূপী গল্পে অবশ্যই হরিদার চরিত্র খুব খুব ইম্পর্টেন্ট। হরিদা শুধুমাত্র যে বহুরূপী সেজে সকলের মনোরঞ্জন করতেন, আমোদ বিতরণ করতেন তাই নয়, তিনি শিক্ষণীয় হয়ে উঠেছে, শিক্ষণীয় একটা বিষয় তুলে ধরতেন প্রত্যেকের কাছে। ঠিক আছে, প্রত্যেকে যেন এই যে বহুরূপী হরিদার থেকে অনেক কিছু শিখতে পারে, জানতে পারে, সমাজের
প্রকৃত মানুষ কেমন হয়ে থাকে, প্রকৃত পুলিশ কেমন হয়, প্রকৃত পাগল কেমন হয়, ঠিক আছে, এইরকম প্রকৃত কাপালিক কেমন হয়, প্রকৃত সন্ন্যাসী কেমন হয়। যখন জগদীশ বাবুর বাড়িতে সন্ন্যাসী এলেন তখন সেই সন্ন্যাসী 1000 বছরের বয়স, তার একটা কর্তুকি খেয়ে বেঁচে আছে, সবই অবিশ্বাস্য লাগে, ঠিক আছে। সেটাকে নস্যাৎ করতেই হরিদ্বার সন্ন্যাসী সাজা, সেই জন্য সন্ন্যাসীটাকে তারা বিরাগী বলা হয়েছে। এবং দেখা যাচ্ছে যে খুবই সাধারণ বেশভূষা পরিধান করেও তার মধ্যে একটা জ্যোতি ময় দীপ্তি প্রতিভাত হচ্ছে, এবং হরিদা হয়ে উঠেছেন একজন প্রকৃত সন্ন্যাসী, ঠিক আছে, সর্বত্যাগী সন্ন্যাসী, যার কিছুই কামনা নেই, কিছুই বাসনা নেই, কিছুই চায় না, ঠিক আছে। শুধু ঠান্ডা জল বা সামান্য ন্যূনতম খাবার, যেটুকু খেলে তার মানে যেটুকু পান করলে জল তার পিপাসা মানে শান্ত হয় বা ক্ষুধা নিবৃত্তি হয়, সেটুকু ব্যতীত আর কিছুই তার প্রয়োজন নেই। সেরকমই সর্বত্যাগী সন্ন্যাসীর একটা রূপ তিনি ফুটিয়ে তুলেছেন, ঠিক আছে। কিন্তু তিনি তো প্রকৃত সন্ন্যাসী নন, সেই জন্য জগদীশ বাবুর কাছে তার পারিশ্রমিকটা আদায় করতে হবে। সেই জন্য যদি না করা হয় তার ঢং নষ্ট হয়ে যাবে। ঢং মানে তার সাজগোজ, তার সাজ প্লাস মানে সাজ এবং তার অভিনয়, দুটো মিশ্রিত রূপ হচ্ছে ঢং, ঠিক আছে। এবং হরিদা এখানে হরিদা শুধু যে বিরাগী সেজেছিলেন তাই নয়, বিরাগীর মতন তার মনটাও মানে সাত্ত্বিক রূপ পরিগ্রহ করেছিল, ঠিক আছে। মনে প্রাণে তিনি সন্ন্যাসী হয়ে উঠেছিলেন, তাই তাকে প্রকৃত সন্ন্যাসী মনে হচ্ছিল, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে অভিষেক। অভিষেক গিয়ে সবচেয়ে প্রধান এবং যেটা উল্লেখ করার চরিত্র সেটা হচ্ছে ইন্দ্রজিৎ, ঠিক আছে। ইন্দ্রজিতের মধ্যে অনেক বেশি ভ্রাতৃপ্রেম, জাতিপ্রেম, পিতার প্রতি ভক্তি এবং তার জ্ঞাতির প্রতি ভক্তি মানে একদম ভরে আছে। এবং সে তার পত্নীর প্রতিও দায়বদ্ধতা প্রকাশ করেছে, ঠিক আছে, পত্নীনিষ্ঠ সে। এবং তার যে কর্তব্য পরায়ণতা সে সবটাই সেখানে প্রকাশ পাচ্ছে, ঠিক আছে। এবং এখানে মানে হতোদ্যম নিরাশাযুক্ত রাবণকে তিনি আশান্বিত করে তুলেছেন। পুত্র যে কর্তব্য সেটা থেকে কিন্তু বিচ্যুত সে হয়নি, সে গিয়ে উপস্থিত হয়েছে যুদ্ধক্ষেত্রে। এবং আহ এখানে ইন্দ্রজিতের চরিত্র মানে বলাই বাহুল্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। আচ্ছা, রাবণের চরিত্র তো অবশ্যই, রাবণ হয়ে উঠেছে একটা ট্র্যাজিক চরিত্র, যার অনেক বেশি শক্তি সমূহ এবং সুযোগ্য পুত্র এবং সৈন্য থাকা সত্ত্বেও তার যে যুদ্ধে হেরে যাওয়া, এটা সত্যি খুব অবিশ্বাস্য ব্যাপার। সেই জন্য সে একটি ট্র্যাজিক চরিত্র হয়ে উঠেছে, ঠিক আছে। ট্র্যাজিক মানে হচ্ছে আহ একটা সুখময় পরিণতি হওয়ার কথা কিন্তু অপ্রত্যাশিত ভাবে দুঃখময় পরিণতি হয়ে যায় যেখানে, সেটাই হচ্ছে ট্র্যাজিক। আচ্ছা, এবারে আসি সিরাজদৌল্লা। সিরাজদৌল্লা কিন্তু একটি ট্র্যাজিক চরিত্র হতে পারে, ঠিক আছে। কারণ সিরাজদৌল্লা একজন নবাব ছিলেন, তিনি আহ, তার কিছু কার্যকারিতা, তার কিছু দূরদর্শিতার অভাব, তার মানে স্পষ্ট বক্তা তিনি ছিলেন অবশ্যই, ঠিক আছে। এবং তিনি কূটনৈতিক ছিলেন না, তিনি যা বলতেন মুখের উপর বলে দিতেন, তিনি কৌশলী ছিলেন না। হয়তো এগুলো থাকা তার দরকার ছিল, তাকে আরো বেশি সুকৌশলী হওয়ার প্রয়োজন ছিল, তিনি কূটনীতিজ্ঞ হতে পারতেন, ঠিক আছে। তিনি তিনি তার যে কৌশল প্রয়োগ করে তিনি শত্রুপক্ষকে দমন করতে পারতেন, তা না করে তিনি স্পষ্টভাবে দাঁড়াচ্ছেন, শত্রুপক্ষকে স্পষ্টভাবে সামনাসামনি করছেন এবং শত্রুদের জানিয়ে দিচ্ছেন যে তিনি তাদের জেনে ফেলেছেন, ঠিক আছে। তার সভাসদ যারা ছিল, যে মির্জাফর, রাজবল্লভ, জগৎ শেঠ, এরা তার শত্রু ছিল, ঠিক আছে। মীরমোহন, মদনলাল তার মিত্র ছিল। তিনি এই যে মানে ফরাসিরা তার বন্ধু ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ওয়ার্স ছিল, শত্রু ছিল, এই যে তিনি মানে চিহ্নিত করে ফেলেছেন, এতে কিন্তু শত্রুরা অনেক বেশি সাবধান হয়ে যায়, ঠিক আছে। এটা কিন্তু মানে তার করা ঠিক হয়নি, তাকে সুকৌশলে কিন্তু তাদেরকে তিনি আহ পরাস্ত করতে পারতেন, ঠিক আছে। সম্মুখ সমরে বা এরকম না করে, সেখানে ট্র্যাজিক পরিণতি ঘনিয়ে এসেছে এবং সেটাতে তিনি অবগত হয়ে পড়েছেন যে ট্র্যাজিক পরিণতি বাংলার দুর্দিন আসন্ন প্রায়, ঠিক আছে। এবং পলাশি প্রান্তরেই যা কিছু হওয়ার হয়ে যাবে, ঘটে যাবে। এটা আস্তে আস্তে ক্রম পরিণতির দিকেই এগোচ্ছিল, ঠিক আছে।
এবং প্রত্যেকের চরিত্র বিশ্লেষণ আসতে পারে, যেমন ঘসিটি বেগম চরিত্র বিশ্লেষণ, বা সিরাজউদ্দৌলা, বা লাইন তুলে কোশ্চেন আসতে, সাধারণত লাইন তুলে কোশ্চেন হয়, ঠিক আছে এখানে। এবং সিরাজউদ্দৌলার চরিত্র অবশ্যই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আসি প্রলয় উল্লাস। প্রলয় উল্লাস, প্রলয়ের কারণে প্রলয় হচ্ছে তা সত্ত্বেও উল্লাস, ঠিক আছে। উম, এখানে প্রলয় মানে ধ্বংসলীলা, ধ্বংসলীলা সত্ত্বেও যদি উল্লাস হয় তাহলে বুঝতে হবে ধ্বংসের মাধ্যমে কিছু নতুন তৈরি হচ্ছে, ঠিক আছে। এখানে কালবৈশাখী ঝড়ের কথা বারবার বলা হয়েছে এবং মহা আন্দোলনের কথা বলা হয়েছে। কালবৈশাখী ঝড় এবং মহা আন্দোলন যেটা সমার্থক হয়ে উঠেছে, ঠিক আছে। কালবৈশাখী ঝড়ের পরে আসে বৃষ্টি, এবং যে বৃষ্টির কারণে পৃথিবীতে এবং যেখানে সেটা হয় সেখানেই একটা সবুজের সমারোহ ঘটে। বৃষ্টি মানেই সবুজের সমারোহ, ঠিক আছে। এবং সবুজের সমারোহ মানেই সেখানে কিন্তু প্রাণের সঞ্চার এবং নতুন ফসলের আগমন, ঠিক আছে। সেই জন্য কালবৈশাখী ঝড়ের দাপট যে তাণ্ডব সেটাকে সহ্য করা যায়, কারণ তার যদি ধ্বংস মাধ্যমে মানে আন্দোলনের মাধ্যমে ভালো কিছু হয় তাহলে আন্দোলন সহ্য করে নেওয়া যায়, ঠিক আছে। আন্দোলন হতে দেয়া যেতে পারে। সেইটাই এখানে কবি বলেছেন যে মহা আন্দোলন ঘটিয়ে ভালো কিছু হবে, ঠিক আছে। কালবৈশাখী ঝড়ের মাধ্যমে ভালো কিছু সূচনা হবে, সেই জন্য সেই কথাই এখানে বলা হয়েছে বারবার। প্রলয় উল্লাস কবিতাটির নামকরণের সার্থকতা বিচার বা বিষয়বস্তু সম্পর্কে আসতে পারে, এইসব প্রসঙ্গেও আমার ভিডিও দেয়া আছে। আচ্ছা, পথের দাবি। পথের দাবি একটি উপন্যাস, এবং উপন্যাসের খণ্ড অংশ পথের দাবি নামে ওখানে উল্লিখিত হয়েছে, যেখানে অপূর্ব চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং অপূর্ব হয়ে উঠেছে মধ্যবিত্ত সমাজের প্রতিভূত, যারা নিজেদের বাঁচার তাগিদে লড়াই করে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলার সাহস দেখাতে পারে না, কারণ অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলার জন্য তাকে যদি সে করে তাহলে তার অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে, কারণ তার কাছে অত বেশি লোকবল বা অত বেশি সাহস শক্তি সঞ্চার হয়ে থাকে না সেখানে, ঠিক আছে। কিন্তু তাদের হয়ে যারা লড়াই করছে সেই বিপ্লবীদের তারা তো মনে প্রাণে সমর্থন করতেই পারে, মুখে যদি নাও বলে তাও, ঠিক আছে। যেমন সব্যসাচী মল্লিক, মহান বিপ্লবী সব্যসাচী মল্লিক, তাকে পুলিশ ধরতে পারছে না, এতে কিন্তু অপূর্ব যথেষ্ট আহ্লাদিত, ঠিক আছে। আশ্চর্য ঘটনা যে সব্যসাচী ধরা পড়লো না, এত ধরপাকড় সত্ত্বেও এতে কিন্তু কোথাও না কোথাও অপূর্ব খুব খুশি, ঠিক আছে। এবং সেখানে যখন সে থানায় গেল চুরির রিপোর্ট দেখা করতে, তখন সেখানে গিয়ে দেখছে গিরিশ মহাপাত্রকে জোর তল্লাশি করা হচ্ছে, এবং তাকে সব্যসাচী মল্লিক সাসপেক্ট করে তল্লাশি করা হচ্ছে, এবং পুলিশ নাস্তানাবুদ হচ্ছে, তাকে বুঝতে পারছে না, ধরতে পারছে না, এতে কিন্তু। এবং এছাড়া গিরিশ মহাপাত্রের যে অদ্ভুত দর্শন, সাজ পোশাক নিয়েও কিন্তু কোশ্চেন হয়, সাজ পোশাক এবং তার শরীর স্বাস্থ্য, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা নিয়ে কোশ্চেন হয়, ঠিক আছে। লাইন বাই লাইন মুখস্থ করতে হবে তিনি কি কি সাজ পোশাক গ্রহণ করেছিলেন, ঠিক আছে, আর তার শরীর স্বাস্থ্য কেমন ছিল, এটা নিয়ে ভীষণ একটা ভালো কোশ্চেন হয়, ঠিক আছে। খুবই সামান্য জিনিস কিন্তু এটা ইম্পর্টেন্ট, কারণ লাইন বাই লাইন না পড়লে এটা এক্সপ্লেন করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে কোশ্চেন হয়, এবং অপূর্বকে নিয়ে অবশ্যই কোশ্চেন হয়, অপূর্ব চরিত্র বিশ্লেষণ আসতেই পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি সিন্ধু তীরে। সিন্ধু তীরে কবিতাটিতে সিন্ধু তীরে নিয়েও আমার ভিডিও করা আছে। সিন্ধু তীরে কবিতাটিতে পদ্মাবতী, রাজকুমারী পদ্মা, সে সমুদ্র নিপতি কন্যা, সে পদ্মাবতীকে সারিয়ে তোলে। পদ্মাবতী পঞ্চসখী সমেত মাঞ্জস বা গলার ভেলায় করে এসে পড়েছিল সমুদ্রের তীরে, এবং সেখানে এসে পড়ায় তাকে স্বর্গের অপ্সরার মতো সুন্দর দেখতে সেই পদ্মাবতী। পদ্মাবতী ছিলেন চিতরের রানা রত্ন সেনের মানে রাজ বধূ, ঠিক আছে, পদ্মাবতী, ঠিক আছে, রত্ন সেনের স্ত্রী। এবং তিনি ওই মাঞ্জস করে এসে সমুদ্রের তীরে পড়েছিলেন, এবং তিনি প্রায় চেতনা হারিয়েছিলেন, এবং তাকে সুস্থ করে তুলেছিলেন রাজকুমারী পদ্মা। এই নিয়ে এই ঘটনা খুবই সাধারণ ঘটনা, এবং এটা নিয়ে লাইন তুলে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এরপরে অদল বদল আসি। অদল বদল মানে পাল্টাপাল্টি হওয়া। অদল বদল হয়েছিল, জামা পাল্টাপাল্টি হয়েছিল ইসাব এবং অমৃতের মধ্যে। দুজনে বন্ধু ছিল, একজন হিন্দু ছিল, একজন মুসলিম ছিল। ইসাব ছিল মুসলিম এবং অমৃত ছিল হিন্দু, এবং একে অপরের বন্ধুত্ব এতটাই প্রগাঢ় ছিল যে
এই অমৃত তার প্রিয় জামাটি ইসাবকে দিয়েছিল, কারণ ইসাবের জামাটি ছিঁড়ে গেছিল অমৃতকে বাঁচানোর জন্য। ঠিক আছে, কালিয়ার দল থেকে অমৃতকেই বাঁচানোর জন্য ইসাবের জামাটা ছিঁড়ে গেছিল। ইসাব যদি তার বাবার থেকে বকুনি খায়, তাকে বাঁচানোর জন্য তার মা ছিল না, কারণ তার মা জীবিত ছিলেন না। ঠিক আছে, এবং কিন্তু অমৃতের মাও ছিল, বাবাও ছিল। অমৃতের বাবা যদি মারতো, তার মা এসে বাঁচিয়ে দিতে পারতো, সেই জন্য ইসাবকে বাঁচাতে অমৃত জামাটা দিয়ে দেয়। ঠিক আছে, এই যে তার মধ্যে যে প্রকৃত বন্ধুত্ব, ঠিক আছে, ভালোবাসা, এখানেই সেটাই এই গল্পটির বার্তা বহন করছে। সম্প্রদায়ে ভিন্ন সম্প্রদায় হওয়া সত্ত্বেও তাদের মধ্যে যে ভালোবাসার দৃঢ় বন্ধন, খাঁটি কথা, যে মানুষে মানুষের আত্মিক সম্পর্কই হচ্ছে প্রকৃত সম্পর্ক, এখানেই এই কথাটি প্রকাশ পেয়েছে। ঠিক আছে, এবং একটা মানে সম্প্রদায়ের, ভিন্ন সম্প্রদায়ের মধ্যেও যে ভালোবাসার বন্ধন কত প্রগাঢ় হতে পারে, সেটাই এই গল্পে দেখানো হয়েছে। গল্পের মূল বস্তু, বিষয়বস্তু বা মর্মার্থ নিয়ে কোশ্চেন হতে পারে। ঠিক আছে, আচ্ছা, অস্ত্রের বিরুদ্ধে গান। অস্ত্রের বিরুদ্ধে গান, মানে অস্ত্র তো কখনোই ভালো নয়, যুদ্ধ কিন্তু সবসময় মানুষের ক্ষতি করে। ঠিক আছে, উপকার করে না। যুদ্ধতে দুপক্ষরই ক্ষতি হয় এবং দুপক্ষরই লোক ক্ষয় হয়, মানুষ মারা যায়। তাই তার বিরুদ্ধে গান, যদি গান মানে এখানে অস্ত্র মানে ধ্বংসের প্রতীক, গান মানে সৃষ্টির প্রতীক, সৃজনশীলতার প্রতীক। ঠিক আছে, গান মানুষের আত্মা থেকে ধ্বনিত হয় এবং মানুষের আত্মাকে শান্তি দেয়। তার মানে যেটা আত্মা থেকে আসে এবং আত্মাকে শান্তি দেয়, সে তো খুব ভালো জিনিসই হবে, পবিত্র জিনিস হবে, নির্মল জিনিস হবে। ঠিক আছে, এবং তার মাধ্যমে মানুষের আত্মার শান্তি হয়। ঠিক আছে, মানুষ দুঃখেও চোখের জল মুছে দেয়, গান মুছে দিতে পারে, এবং সুখের প্রবাহ আরো বর্ধিত করতে পারে গান। ঠিক আছে, গান ঋষি বালকের মতন পবিত্র, সুন্দর, নির্মল। ঠিক আছে, সেই জন্য কোকিলের কণ্ঠে গান শুনেও আমরা এক পলক তাকিয়ে দেখি, আমরা মুগ্ধ হয়ে যাই। সেই জন্য গান কিন্তু সবসময় গ্রহণযোগ্য, অস্ত্র কিন্তু নয়। অস্ত্র পায়ে ফেলে দিতে বলেছেন কবি। আচ্ছা, নদীর বিদ্রোহ। নদী বিদ্রোহ করেছে। ঠিক আছে, মানে নদীতে বাঁধ দেওয়া হয়েছিল, বাঁধ দিয়ে নদীর যে প্রবল জলস্রোত, সেটা আটকে দেওয়া হয়েছিল, এবং তার জন্য নদী প্রবল থেকে প্রবল আকার ধারণ করেছে। বর্ষার জলে নদী আরো বেশি প্রবল আকার ধারণ করেছে, এবং সেটাই নদের চাঁদের কাছে একটা বিস্ময় উদ্বেগ হচ্ছে। ঠিক আছে, নদের চাঁদ কিন্তু নদীকে ভালোবাসে, কিন্তু নদীর ভয়ঙ্কর রূপটা সে সহ্য করতে পারে না। সে তখন ভাবে যে বোধহয় এটা উচিত হয়নি, এই যে বাদ দেয়া, এটা উচিত হয়নি। ঠিক সেই সময় একটি প্যাসেঞ্জার ট্রেন তাকে পিষে দিয়ে চলে যায়, কারণ সে আনমনা ভাবে রেল লাইন ধরে ধরে হাঁটছিল নদীর ব্রিজের ওপর দিয়ে। ঠিক আছে, তাহলে প্রমাণ হয় যে নদীর ওপর বাঁধ কিন্তু দিতেই হবে। ঠিক আছে, না দিলে তো আমরা আধুনিক যে যন্ত্র সভ্যতা, সেখান থেকে আমরা অনেক পিছিয়ে যাব। নদীর উপর ব্রিজ যদি তৈরি না হয়, আমাদের যাতায়াতটা হবে কি করে? ঠিক আছে, যানবাহন কি করে যাবে? সেই জন্য আমাদের অগ্রগতি প্রগতির জন্য আমাদের যে প্রাকৃতিক শক্তি, তাতে কিন্তু করায়ত্ত আমাদের করতেই হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসি কোনি প্রসঙ্গে। কোনি চরিত্র, ক্ষিতীশের চরিত্র, কোনির আহ, যে লড়াই সংগ্রাম, এসব নিয়ে কিন্তু কোশ্চেন হয়। ঠিক আছে, অপ্রধান চরিত্রগুলো নিয়েও কিন্তু কোশ্চেন হয়। কোনি নিয়ে কিন্তু আমার সমস্ত ভিডিওগুলো করা আছে। আচ্ছা, আর যেটা হচ্ছে এবার ব্যাকরণ। ব্যাকরণ প্রসঙ্গে আসি। ব্যাকরণে 8টা কোশ্চেন হয়, 4টি এমসিকিউ হয়। 8টা কোশ্চেনের মধ্যে তৃতীয় বিভক্তি, সমধাতুজ করণ, সমধাতুজ কর্তা, সমধাতুজ কর্ম। ঠিক আছে, এছাড়া এক শেষ দ্বন্দ্ব। ঠিক আছে, নিত্য সমাস কাকে বলে, এগুলো সব কাকে বলে আসতে পারে। এছাড়া সহযোগী কর্তা, ব্যতিহার কর্তা। ঠিক আছে, বহুব্রীহি সমাস, বহুব্রীহি বলতে কি বোঝায়, তৎপুরুষ বলতে কি বোঝায়, তৎপুরুষ সমাস কাকে বলে, এগুলো কাকে বলে এবং প্রয়োগ আসতে পারে। ঠিক আছে, আর এছাড়া কর্মকর্তৃবাচ্যের কর্তা কাকে বলে, এরকম কোনো কোশ্চেন আসতেই পারে। নিরপেক্ষ কর্তা কাকে বলে, এই সমস্ত কোশ্চেন হয়। ঠিক আছে, এরকম কয়েকটি কোশ্চেন টেস্ট পেপার ঘেটে করে রাখলেই সমস্ত কমন পাওয়া যাবে। আচ্ছা, প্রবন্ধ আসি। হ্যাঁ, বাক্য, বাচ্য, সমাস, সমস্ত কিছু দিয়ে আমার ভিডিও করা আছে। আচ্ছা, প্রবন্ধ রচনা সাধারণত 4 রকমের প্রবন্ধ হয়। ঠিক আছে, 4 রকমের প্রবন্ধের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে একটি বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ আছে, আত্মকথা মানে হ্যাঁ, আত্মকথামূলক প্রবন্ধ আছে। আচ্ছা, তারপরে একটি জাতীয় মেলা, জাতীয় শিক্ষা, জাতীয় উদ্যান, জাতীয় লাইব্রেরি বা
প্রিয় কবি, প্রিয় সাহিত্যিক, তোমার প্রিয় দিন, এসব নিয়ে কোশ্চেন হয়। এবং একটি আম, একটা বিজ্ঞান নিয়ে, পরিবেশ নিয়ে, ঠিক আছে, এসব নিয়ে আসতে পারে। ঠিক আছে, 4 রকমের হয়, সাধারণত 4টে আসে। যেমন এখানে আছে অরণ্য, অরণ্য সংরক্ষণ, বিজ্ঞান ও কুসংস্কার, অতিমারি, জনজীবন এবং চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। ঠিক আছে, দেখো অতিমারি, করোনাকে আমরা অতিমারি বলতেই পারি। ঠিক আছে, আচ্ছা, সংলাপ, সংলাপ আর প্রতিবেদন সাধারণত কারেন্ট অ্যাফেয়ার নিয়ে হয়। ঠিক আছে, যেমন মোবাইলের উপকারিতা অপকারিতা নিয়ে সংলাপ লিখবো। ঠিক আছে, বা মোবাইল কানে দিয়ে যে দুর্ঘটনা, সেটা নিয়ে একটি প্রতিবেদন লিখবো। ঠিক আছে, এরম নিয়ে আসতে পারে। প্লাস্টিক বর্জন, প্লাস্টিক নিয়ে আসতে পারে। তারপরে এরকমই ডেঙ্গু নিয়ে আসতে পারে। ঠিক আছে, ডেঙ্গু এবং সতর্কতা এই নিয়ে আসতে পারে, যেগুলো সম্প্রতি ঘটেছে বা যেগুলো খুবই আমাদের কি বলে সমস্যা, ব্যক্তিগত জীবনে বা সমাজ জীবনে সমস্যা তৈরি করছে, সেই রকম দিয়ে আসতে পারে। ঠিক আছে, আর বঙ্গানুবাদ তো বুঝতেই পারছো, টেস্ট পেপার ঘাটে যে কটা আছে সে কটা করলেই কমন হয়ে যাবে। আজকে এই পর্যন্ত।